এই গল্পটা আমাদের নিয়ে যায় প্রায় 20,000 বছর আগে, যখন মানুষ ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে থাকতো। গল্পে আমরা দেখি পুরনো ইউরোপীয় মানুষগুলো যারা গোষ্ঠী হয়ে থাকতো আর একসাথে মিলে শিকার করত। এখানেই দেখা যায় ওই গোষ্ঠীর প্রধান, যার নাম তাও। কয়েক মাস পরে শীত আসছে, তাই সবাই শীতের খাবার জোগাড় করার জন্য তাদের গোষ্ঠীর লোককে নিয়ে শিকারে এসেছে। আর সামনে বড় বড় মহিষের দল যাচ্ছে। সবাই ধীরে ধীরে মহিষদের কাছে পৌঁছায়। তাও, যিনি গোষ্ঠীর প্রধান, সঠিক সময় বুঝে আক্রমণের সংকেত দেয়। তখন সবাই মিলে মহিষের উপর ঝাঁপিয়ে পড়ে। শিকারীদের হাত থেকে বাঁচতে মহিষগুলো উল্টো দিকে দৌড়াতে শুরু করে। একের পর এক অনেক মহিষ খাদে পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে একটা মহিষ বেঁচে যায়। আর সেই বন্য মহিষ রেগে গিয়ে তাওয়ের ছেলে কিডার দিকে দৌড়ায়। কিডা প্রথমবার শিকারে এসেছে আর ওর শিকার থেকে বাঁচার কোনো কৌশল জানা নেই। তাও ওকে রাস্তা থেকে সরতে বলে, কিন্তু কিডা ভয়ে কাঁপতে থাকে আর পালাতে শুরু করে। সেই বন্য মহিষ দ্রুত গিয়ে কিডাকে তার শিং দিয়ে তুলে গর্তের দিকে দৌড়াতে শুরু করে। তাও সেটা দেখে নিজের ছেলেকে বাঁচানোর জন্য মহিষের ওপর ভালা ছুঁড়ে দেয়। ভালা মহিষের শরীরে লেগে যায়, কিন্তু আহত হলেও সে কিডাকে ছাড়ে না আর তাকে গর্তের ওপর ছুঁড়ে দেয়। আর এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে 1 সপ্তাহ আগে, যেখানে আমরা দেখি গোষ্ঠীর লোকেরা শিকারের প্রস্তুতি নিচ্ছে। তারা পাথর দিয়ে নানা ধরনের তীক্ষ্ণ হাতিয়ার বানাচ্ছিল। এটা শুধু প্রস্তুতি ছিল না, নতুন মানুষদের শিকারে নিয়ে অংশগ্রহণ করার জন্য এরকম পাথর বানাতে হতো। যে সবথেকে তীক্ষ্ণ আর ধারালো অস্ত্র বানাবে তাকে শিকারের জন্য বেছে নেওয়া হতো। এই প্রতিযোগিতায় তাওয়ের ছেলে কিডাও পাস করে যায়। আর সেই রাতেই কিডার মা তাওকে বলে, কিডাকে নিজের সাথে শিকারে নিয়ে যেও না, ও এখনও ছোট, আমি ওকে অনেক ভালোবাসি আর আমি ওকে হারাতে চাই না। তাও বলে শীত আসছে আর এই সময় সবাই শিকারে যাই, আমরা যদি শিকারে না যাই তাহলে শীতে আমরা ক্ষুধার্ত হয়ে মরবো। আর কিডাকে প্রমাণ করতে হবে যে সে আমার ছেলে। পরের দিন সকালে সবাই শিকারে বেরিয়ে পড়ে, কিন্তু কিডার মা তার জন্য খুব চিন্তিত ছিল। ভাবছিল আমার ছেলেটার কিছু হবে না তো। তবে তাও বলে, চিন্তা করো না, কিডার কিচ্ছু হবে না। তারপর সবাই শিকারে বেরিয়ে পড়ে। একটু এগিয়ে যাওয়ার পর আরেকটা গোষ্ঠী আসে, যারা তাদের মতো শিকারের জন্য বেরিয়েছে। অনেক দূর হাঁটার পর সবাই একটা জায়গায় পৌঁছায়, যেখানে অনেকগুলো পাথর সাজানো ছিল। এটা তাদের পূর্বপুরুষরা তৈরি করেছিল। এই যাত্রাটা একদম ঝুঁকিপূর্ণ ছিল, অনেক পূর্বপুরুষ এই পথে প্রাণ হারিয়েছে, তাই তারা এই পূর্বপুরুষের স্মৃতিতে এই পাথরগুলো সাজিয়েছিল। সামনে এগোতে গিয়ে তারা একটা বন্য শূকরের মুখোমুখি হয়। সেটাকে ধরে তারা মারতে মারতে আহত করে দেয়। তাও তার ছেলে কিডাকে বলে, তুমি এটাকে মারো। কিন্তু কিডা আগে কখনো শিকার করেনি, সে সেটা দেখে ঘাবড়ে যায় আর শূকরটাকে মারতে পারে না। তাই তাও তার হাত থেকে পাথরের ছুরি ছিনিয়ে নিয়ে বন্য শূকরটাকে মেরে ফেলে। তারপর তাও তার ছেলেকে বলে, তুমি এত কাপুরুষ হবে ভাবিনি কখনো, এখানে শুধু শক্তিশালীরাই বাঁচতে পারে, এটাই জঙ্গলের নিয়ম। রাতের অন্ধকারে সবাই যখন শিকার খাচ্ছে, হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। তাও সবাইকে সাবধান থাকতে বলে। তখনই হঠাৎ একটা সিংহ এসে তাদের মধ্যে একটা ছেলেকে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে তারা ওই ছেলেটার একটা ছোট্ট সমাধি বানায় আর শিকারের খোঁজে আবার যাত্রা শুরু করে। কিন্তু অনেক মাইল চলার পর তারা কোনো শিকার পায় না। সারাদিন হাঁটার পর রাতে সবাই মিলে একটা গুহায় থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে তাও তার ছেলে কিডার হাতে ট্যাটু করে আর বলে, এই তারাগুলো তুমি রাতে আকাশে দেখবে, আর যখন এগুলোর পিছনে যাবে তখনই তুমি নিজের বাড়ির দিকে ফিরতে পারবে। আসলে এটা একটা মানচিত্রের মতো, যেদিকে তোমার বাড়ি, অর্থাৎ কেউ শিকার করতে গিয়ে পথ হারিয়ে গেলে এই মানচিত্র দেখেই বাড়ি ফিরতে পারবে। সকাল হলে আবার তারা শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। তখন তাদের চোখে পড়ে বন্য মহিষের পায়ের ছাপ, যেটা দেখে তারা সবাই খুশি হয়। আর এখানেই আসল সিন আসে, যখন একটা বুনো মহিষ কিডাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে। তারপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে দেখা যায় কিডা পাথর থেকে ছিটকে পড়েছিল, কিন্তু পাথরের ফাঁকে হাত দিয়ে ঝুলেছিল। তাও দ্রুত সেখানে পৌঁছে যায় আর ছেলেকে বলে, মনের জোর রাখো, আমি তোমাকে ঠিক বাঁচাবো। কিন্তু তখনই সেই পাথরটা ভেঙে যায় যেটা ধরে কিডা ঝুলছিল। সে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর পাথরের মধ্যে একটা ছোট্ট রাস্তার মতো জায়গায় আটকে যায়। তাও তার ছেলেকে বাঁচাতে চায়, কিন্তু তার গোষ্ঠীর লোকজন তাকে বাধা দেয়। তারা বলে, এখন আর নিচে যাওয়ার কোনো রাস্তা নেই, তোমার ছেলে এখন আর এই দুনিয়ায় নেই, আর আমরা তোমাকে হারাতে চাই না, তুমি আমাদের গোষ্ঠীর সর্দার, তোমার দায়িত্ব আমাদের সবাইকে বাঁচানো আর আমাদের বাড়ি ফিরিয়ে আনা। কিন্তু তাও কারো কথা শোনে না। সে সারা রাত পাথরের ধারে বসে থাকে শুধু নিজের ছেলের জন্য। কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই। আর পরের সকালে যখন তার ছেলে আসে না, তখন তার সব সাথীরা কিডার স্মৃতির উদ্দেশ্যে একটা ছোট্ট পাথরের সমাধি বানায় আর তাদের শিকার নিয়ে গ্রামের দিকে ফিরতে শুরু করে। তাদের যাওয়ার কিছুক্ষণ পর কিডার ওপর একটা চিল এসে বসে আর ঠোঁট দিয়ে আঘাত করতে শুরু করে। কিন্তু চিলটা তাকে খাওয়ার আগেই কিডার চোখ খুলে যায়। সে চিলটাকে নিচে ফেলে দেয় আর তারপর তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ তার কথার উত্তর দেয় না। এখন কিডা বুঝে গেছে ওরা সবাই চলে গেছে আর এখন কেউ তাকে সাহায্য করবে না। সে হার না মেনে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু বেশি ওপরে উঠতে পারে না। নিচে অনেক গভীর খাদ, আর হয়তো ভগবান ওকে বাঁচার আরেকটা সুযোগ দিচ্ছে। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির কারণে নিচের খাদ ধীরে ধীরে নদীতে পরিণত হতে থাকে। কিডা বুঝতে পারে বাঁচতে চাইলে নিচের খাদে লাফ দিতে হবে, আর যখন কিডা বুঝতে পারে জল এখন অনেক গভীর, তখন সে নদীতে ঝাঁপ দেয়।
কিন্তু নদীতে পড়তেই সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে অন্য জায়গায় পায়। উঁচু জায়গা থেকে ঝাঁপ দিয়েও সে বেঁচেছিল, কিন্তু তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল। তারপর সে তার ভাঙা পা লাঠি দিয়ে বেঁধে নেয় যাতে সে হাঁটতে পারে। আর তারপর হাঁটতে হাঁটতে সে ওপরে পৌঁছায় যেখান থেকে সে পড়ে গিয়েছিল। কিন্তু সেখানে এসে সে যখন দেখে তার লোকেরা সমাধি বানিয়ে দিয়েছে, তখন সে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে তার বাবা তাও আর গোষ্ঠীর মানুষেরা ভেবেছিল কিডা মরেই গেছে। হঠাৎ করেই সে অদ্ভুত কিছু আওয়াজ শুনে আর বিপদ থেকে বাঁচার জন্য গাছের ওপর চড়ে বসে। পুরো রাতটা সে একটা শুকনো গাছের ওপরে কাটায়। পরের দিন সকালে সে জল নিতে গিয়ে দেখে একদল নেকড়ে তার দিকে ছুটে আসছে। সে নিজেকে বাঁচানোর জন্য দ্রুত গাছটার দিকে দৌড়াতে থাকে। গাছে ওঠার সময় একটা নেকড়ে তার পা ধরে টানে, কিন্তু কিডা ছুরি দিয়ে ওই নেকড়েটাকে আঘাত করে আর নেকড়েটা আহত হয়ে নিচে পড়ে যায়। আর কিডা দ্রুত গাছের ওপরে উঠে যায়। রাতভর নেকড়েগুলো তার জন্য অপেক্ষা করে, কিন্তু সকাল হতেই সব নেকড়েগুলো সেখান থেকে চলে যায়। শুধু ওই আহত নেকড়েটাই সেখানে থেকে গেছে, যাকে গতকাল সে ছুরি দিয়ে আঘাত করেছিল। কিডা গাছ থেকে নেমে একটা ধারালো ছুরি বানায় আর তারপর নেকড়েটাকে মারতে যায়। কিন্তু আহত নেকড়েটাকে মারতে গিয়েই তার উপর দয়া হয়ে যায়। সে তাকে আর মারতে চায় না। তারপর সে প্রথমে নেকড়েটার মুখ বেঁধে দেয় আর তাকে নিয়ে সেই গুহায় চলে যায় যেখানে তার গোষ্ঠীর সাথে এক রাত কাটিয়েছিল। পরদিন সকালে উঠে সে লতাপাতা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারপর সেগুলো পিষে তার পায়ে মাখে। এরপর সে যখন জল খাচ্ছিল তখন দেখে নেকড়েটা তার মুখে বাঁধা দড়িটা খুলে ফেলেছে। সে কিছুটা জল নিয়ে ভয়ে ভয়ে তার কাছে গিয়ে জল দিতে চাইলো আর বলল, আমি তোমায় কিছু বলবো না, আমি তোমার জীবন বাঁচাতে চাই। এরপর নেকড়েটা জল খেয়ে নেয়। এখন নেকড়েটাও বুঝতে পারছে যে ও আমার কোনো ক্ষতি করবে না। সন্ধ্যার আগেই কিডা একটা খরগোশ শিকার করে, কারণ সে অনেকক্ষণ কিছুই খায়নি। অনেক কষ্ট করে আগুন জ্বালিয়ে সে সেই খরগোশটা রান্না করে আর তার কিছু অংশ নেকড়েটাকে দেয়। দুজনেই মারাত্মকভাবে আহত ছিল, তাই কয়েকদিন তারা একই গুহায় থাকে। রাতে কিডা তার হাতের ট্যাটু দেখে, যেগুলো তার বাবা তাও তৈরি করেছিল, আর আকাশে তারাগুলোর দিকে তাকায়। সে বলে, আমাকে বাড়ি যেতে হবে বাবা মায়ের কাছে। আর নেকড়েকে বলে, তোমাকেও তোমার দলের কাছে ফিরে যেতে হবে। পরের সকালেই সে যাত্রার জন্য প্রস্তুত হয়ে ওঠে। সে নেকড়েকে বলে, তুমিও তোমার বাড়ি চলে যাও। বরফ পড়ার আগেই সে সেখান থেকে রওনা দেয়। কিন্তু সে দেখে নেকড়েটি, যার নাম আলফা রেখেছে, সে তার পিছন পিছন আসছে। অনেক দূর যাওয়ার পরেও নেকড়েটি তার পিছু ছাড়ে না। কিডা অনেকবার আলফাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তার পিছু ছাড়ে না। আসলে কিডার সাথে নেকড়েটার ভালোবাসার টান তৈরি হয়ে গিয়েছিল, কারণ কিডা তার জীবন বাঁচিয়েছিল। ঠিক তখনই আলফা কিছু শূকর দেখতে পেয়ে শিকারের জন্য দৌড়ে যায়, কিন্তু সফল হয় না। কিডা বুঝতে পারে আলফা ক্ষুধার্ত। সে তাকে নিজের জমিয়ে রাখা খাবারটা দিয়ে দেয়। এটা প্রথমবার যখন আলফা কিডার হাত থেকে খাবার খায়। এখন তারা দুজনে বন্ধু হয়ে গিয়েছে। তারপর আলফা একটা খরগোশ শিকার করে, সেটা তারা দুজনে মিলে খায় এবং রাতটা একসাথে কাটায়। পরের দিন সকালে কিডা নদীতে স্নান করে। আলফাকে স্নান করতে বললে সে দৌড়াতে শুরু করে। কিডা জোর করে তাকে নদীতে ফেলে দেয়। তারা দুজনেই নদীতে স্নান করে। এখানে আলফা খাবারের জন্য একটা মাছও ধরে। তারপর কিডা আবার নিজের যাত্রা শুরু করে। রাতে তারা দুজন আগুন জ্বালিয়ে বসে থাকে। তখন আলফা কিছু অনুভব করে। আমরা দেখি সেখানে আরও কিছু নেকড়ে আসে। আলফা তাদের কাছে চলে যায়। আসলে ওরা আলফার পরিবার ছিল। কিডা ব্যাপারটা বুঝে যায় আর তাকে বলে, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আর আলফা তাদের কাছে চলে যায়। পরদিন সকালে কিডা আবার তার যাত্রায় বেরিয়ে পড়ে। তখন অনেক ঠান্ডা, চারিদিকে বরফ পড়ছে আর কিডা সেই বরফের মধ্যে এগিয়ে চলেছে। হঠাৎ দূরে সে দেখে কিছু নেকড়ে একটা মৃত শিকার খাচ্ছে, যার মধ্যে আলফাও আছে। আলফার সঙ্গীরা তাকে শিকার খেতে দেয় না। কিডা তাকে চিনে দৌড়ে আলফার কাছে যেতে চায়। ঠিক তখনই দৌড়ানোর সময় হঠাৎ বরফ ভেঙে যায় আর কিডা তাতে পড়ে যায়। আসলে সেটা একটা জমে থাকা ঝিল ছিল। আলফা যখন বুঝতে পারে, সে তার দিকে দৌড়ে ছুটে আসে। জলের ভেতর কিডার দম বন্ধ হয়ে আসছিল। তারপর সে একটা ছুরি বের করে বরফ ভেঙে জল থেকে উঠে আসে। এখন আবার দুইজন একসাথে মিলেছে। কিডা ঠান্ডা থেকে বাঁচতে দ্রুত আগুন জ্বালায় আর জামাকাপড় খুলে শরীর গরম করে। পরদিন সকালে কিডা আলফাকে নিয়ে আবার যাত্রা শুরু করে। কিছুটা গিয়ে সে একজন মানুষ দেখতে পায়। মানুষটাকে দেখে সে বেশ খুশি হয়, কিন্তু কাছে গিয়ে দেখে ওই মানুষটা ঠান্ডায় জমে মারা গেছে। এটা দেখে তার খুব দুঃখ হয়। তারপর কিডা ওই লোকটার তাঁবুর ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে প্রয়োজনীয় কিছু পায় না। এরপর কিডা ওই লোকটার তীর আর ধনুক নিয়ে সামনে এগিয়ে যায়। তখন সে দেখে কিছু নেকড়ে তাদের শিকার করতে আসছে। তারা দুইজন জীবন বাঁচাতে দৌড়ায় আর এক গুহায় ঢুকে পড়ে। বাঘ থেকে বাঁচলেও এখন তারা আরেক ভয়ঙ্কর প্রাণীর বাসায় চলে এসেছে। আসলে ওই গুহাটা এক ব্ল্যাক প্যান্থারের বাসা। ঠিক তখনই ব্ল্যাক প্যান্থার কিডার ওপর এসে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিডার কাছে যাওয়ার আগেই আলফা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরা দুজন লড়াই করছিল। তখন কিডা আলফাকে দুর্বল দেখে ব্ল্যাক প্যান্থারের ওপর তীর ছুড়ে দেয় আর তাতেই ব্ল্যাক প্যান্থার মারা যায়। আলফা বেঁচে গেলেও ব্ল্যাক প্যান্থারের সাথে লড়াই করতে গিয়ে সে অনেক চোট পেয়েছিল। তারপর কিডা আলফার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয় আর তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় আর ওকে কখনো ছেড়ে যাবে না বলে শপথও করে।
পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। অনেক মাইল পেরিয়ে অবশেষে তারা সেই পাথরগুলোর কাছে পৌঁছায় যেটা তাদের পূর্বপুরুষরা বানিয়েছিল। সেটা দেখে কিডা অনেক বেশি খুশি হয় আর বুঝতে পারে সে সঠিক পথে এসেছে। এখন সে তার গোষ্ঠীর থেকে বেশি দূরে নেই, শীঘ্রই সে তার গোষ্ঠীর কাছে পৌঁছে যাবে। তাই আবার যাত্রা শুরু করে, কিন্তু একটু এগোতেই আলফা পড়ে যায়। দুর্বলতা আর আঘাতের কারণে সে আর চলতে পারছিল না। কিডা সময় নষ্ট না করে আলফাকে কোলে তুলে নেয় আর গ্রামের দিকে যেতে শুরু করে। তুষার ঝড় ছিল খুবই জোরালো আর কিডা অনেক সপ্তাহ ধরে হাঁটছিল, তাই সামনে এগানো বেশ কষ্টের। কিন্তু সে হাল ছাড়েনি আর ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে চলে। এক জায়গা থেকে সে দূরে নিজের গ্রাম দেখতে পায়। তখন তার বাবা মাও বুঝতে পারে কেউ দূর থেকে আসছে। এতদিন পর বাড়ি দেখে তার আনন্দের শেষ ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত সে নিজের গ্রামে পৌঁছে যায় আর সেখানেই পড়ে যায়। কিডাকে দেখে তার বাবা মা দৌড়ে আসে। তাকে দেখে দুজনেই বিশ্বাস করতে পারে না এটা ওদেরই ছেলে। ওরা তো ভেবে নিয়েছিল ওদের ছেলে মারা গেছে, কিন্তু এখন ওকে জীবিত দেখে তারা অনেক খুশি হয়। তারপর কিডা তার বাবার কাছে বলে আলফাকে বাঁচাও। এটা বলেই কিডা অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর সে যখন চোখ খোলে তখন সে তাকে নিজের বাড়িতেই দেখে। তার বাবা মা আর গোষ্ঠীর সবাই চারপাশে বসে আছে আর আলফাও তার কাছে শুয়ে আছে। কিন্তু এখন সে জানতে পারে আলফা কিছু বাচ্চা জন্ম দিয়েছে। এটা দেখে কিডা অবাক হয়ে যায়। মানে আলফা একটা বাঘিনী ছিল আর গর্ভবতী থাকা সত্ত্বেও কিডার প্রতিটা পদে সঙ্গ দিয়েছে। এটা দেখে কিডা ওকে জড়িয়ে ধরে আর মনের ভেতর থেকে কৃতজ্ঞতা জানায়। কয়েক সপ্তাহ পর দেখা যায় আলফার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। এটা একটা নতুন অধ্যায়ের শুরু। এখন মানুষরাও পশুদের সঙ্গে বন্ধুত্ব শুরু করেছে আর এখন আলফা আর তার বাচ্চারা তাদের সাথেই আছে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।